নমস্কার, এনবিপি ইউরেনিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের প্রত্যেক দিনের এই 9:30টার শো মানেই আপনারা জানেন আপনাদের সুস্থ স্বাস্থ্যের পথে আয়ুর্বেদের কাছে যা যা পথ রয়েছে, যা যা নতুন দিশা রয়েছে, সেই সমস্তটার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আর এনবিপির কাছে আমরা প্রত্যেক দিন যে নতুন নতুন তথ্য তাদের থেকে আমরা জানতে পারি এবং যেসব চিকিৎসা পদ্ধতি যেগুলো হয়তো জীবনদায়ী, অন্য অনেক প্যাথির থেকে অন্যান্য অনেক মানুষকে অনেক সুবিধা করে দেন, ওষুধ খাওয়া থেকে শুরু করে সুস্বাস্থ্যের জন্য, তাদের কাছে বহু মানুষ কৃতজ্ঞ যে তারা যখন আমাদের কাছে ফোন আসে সেই সমস্ত ফোনে সেটা বোঝা যায় যে তারা রীতিমতো ধন্যবাদ জানান এনবিপিকে যে তাদের সুস্বাস্থ্যের অধিকারী করে তোলার জন্য। এনবিপি এমনই একটি সংস্থা যেখানে আমরা দেখেছি যে প্রচুর মানুষ তাদের সুস্থতার পথ খুঁজে পান এবং সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করেন। আর এই প্রত্যেক দিনের এই অনুষ্ঠান, এখানে আপনারা প্রচুর মানুষ ফোন করেন। আবারও একবার অনুরোধ থাকবে যে আজও যেন আপনারা প্রত্যেকে ফোন করেন, তার কারণ আমি জানি খেলা চলছে, সুতরাং প্রচুর মানুষ সেখানেও ব্যস্ত থাকবেন, সেটাও খুব স্বাভাবিক, ভারতের ম্যাচ বলে কথা। কিন্তু তারপরেও বলবো ম্যাচ আমরা অবশ্যই দেখব, ম্যাচের ফলাফল আমরা দেখব, কিন্তু একটু সময় বার করে নিজের স্বাস্থ্যের খোঁজ তো একটু করতে হবে। তার জন্যই আপনাদের এনবিপির অনুষ্ঠান দেখতে হবে এবং সেখানে ফোন করতে হবে, ডক্টরস রয়েছেন তার সঙ্গে কথা বলতে হবে। এবার প্রথমে যে অ্যানাউন্সমেন্টটা আমার করার সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা আমরা জানি যে আপনাদের প্রত্যেকের ভীষণ প্রিয় একটি অনুষ্ঠান, কারণ আপনারা স্বাস্থ্যের খোঁজখবর নেন এখান থেকে। আর এই স্বাস্থ্যের খোঁজখবরের জন্য এই অনুষ্ঠান আপনারা প্রত্যেকদিন দেখেন টিভির পর্দার ওপার থেকে, কিন্তু এবার থেকে ইউটিউবেও আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। একটা অনুরোধ যে সিটিভিএন একেটি প্লাস সেটিকে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করুন, সেখানে গিয়ে এই মুহূর্তে লাইভ স্ট্রিম হচ্ছে এনবিপির অনুষ্ঠান, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়াও এই পুরো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর এখান থেকে যে ভিডিও ফরম্যাটটা বেরাবে সেটা আমরা পোস্ট করে দেবো ইউটিউবে, সেখান থেকেও আপনারা এই অনুষ্ঠানটি যদি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার একাধিকবার দেখতে চান আপনারা সেখান থেকে দেখতে পারেন। এর পাশাপাশি সিটিভিএন একেটি প্লাস তাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তার কারণ এনবিপির মতো অনুষ্ঠান যেগুলো আপনাদের ভীষণ প্রিয় সেই সমস্ত আরও অন্যান্য অনুষ্ঠান দেখতে ইউটিউবের সবার প্রথম নোটিফিকেশনটা যেন আপনার কাছেই যায় সেই কারণে। এর পাশাপাশি এবার আমরা আলোচনায় ফিরব, সেটা হচ্ছে আজকে আমাদের যেটা আলোচনার বিষয়। আজকে আমাদের আলোচনার বিষয় ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব কী সেটা বোধহয় আমরা কম বেশি প্রত্যেকেই জানি। তাই আমি এই বিষয়টা নিয়ে আমি আর খুব বেশি কথা বাড়াবো না, একদম সরাসরি চলে যাব। এনবিপির সিএমডি ডক্টর বিনোদ শর্মা আমার সঙ্গে রয়েছেন, তাকে অনেক স্বাগত জানাবো। স্বাগত। যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব এই বিষয়টা আশা করি কম বেশি যারা অনুষ্ঠান দেখেন বা একটু স্বাস্থ্য সম্পর্কে তাদের নলেজ রয়েছে কম বেশি প্রত্যেকেই জানেন। এটা বিশেষত কি, মানে যদি আপনাদের কাছে আয়ুর্বেদের কাছে এর সংজ্ঞাটা কি? অবশ্যই এটা নিয়ে আমি আলোচনা করব, কিন্তু সবথেকে আগে জানাবো কি আজকে তো ওমেন ডে আছে। তো ওমেন ডেতে সবথেকে বড় জিনিস পাওনা কি থাকে? ওমেন ডেতে মানে একটা মহিলা কি যদি সবথেকে বড় যদি পাওনা কিছু থাকে বা সবথেকে বড় যদি গিফট থাকে, সেটা হচ্ছে দুটো শব্দ, সেটা হচ্ছে মা। যাতে চায় কি আমাকে কেউ মা বলে কেউ ডাকে, ঠিক না? কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখন আমাদের ভারতবর্ষের মধ্যে এটা সবথেকে বেশি প্রবলেমটা দেখা যাচ্ছে কি আজকে বিয়ে হওয়ার পর যখনই 1 বছর পার করে যায়, মানে 12 মাস পার হয়ে যাওয়ার পর, তখন নাকি যখন প্রেগনেন্ট যদি নেই, তার বাড়ির লোক বলুন বা আশেপাশে আত্মীয় স্বজন বলুন, তারা সবাই কিন্তু একটা অন্য চোখে দেখতে চালু করে দেয় সেই ওমেনকেই, যাকে আজকে আমরা সেলিব্রেট করছি ওমেন ডে বলে, ঠিক না? মানছি আজকে ওমেনরা অনেকটা এগিয়ে গেছে, অনেকটা অ্যাডভান্স এখন। মানে আগে যেটা বলতেন কি এখন যদি আমাদের বাইক যদি চালায়, তো একটা মহিলা যদি বাইক চালায় তো প্রাউড ফিল করতাম, এখন কিন্তু পাইলট হয়ে গেছে, মানে এখন আপনি অ্যারোপ্লেনেও কিন্তু উনি ড্রাইভ করছেন। তো যেটা হচ্ছে ব্যাপারটা কি মহিলারা যেই রকম আগে বাড়ছে, তো সেই রকমই আজকে যে প্রবলেমটা নিয়ে যেটা আজকে আমরা আলোচনা করছি, কিছু সিনিয়র পার্সন রয়েছেন বাড়িতে আমাদের, যেটা কিন্তু নিজের ছেলের উপরে একবারও কিন্তু চোখ তুলে দেখে না কি প্রবলেম এখানেও হতে পারে। তো আজকে যে আমাদের এই সাবজেক্টটা আছে ইনফার্টিলিটি মানে হচ্ছে আপনার বাচ্চা হচ্ছে না। তো বাচ্চা যদি হচ্ছে না, সেখানে কি পুরো দোষ কি একটা মহিলা উপরে থাকে? সব দোষ কি মহিলার উপরে থাকে? কোনো দিন আপনি ছেলেকে নিয়ে ডাক্তার কাছে গেছেন কি ছেলের মধ্যে কোনো দোষ আছে কি না?
ইনফার্টিলিটি সমস্যার মধ্যে অবশ্যই যেই রকম মহিলাদের সমস্যা হতে পারে ঠিক ওই রকম কিন্তু ছেলেদের মধ্যেও সমস্যা হতে পারে। এইবার আমরা আসছি আজকে যে সাবজেক্টের মধ্যে ইনফার্টিলিটির মধ্যে, যেখানে যাদের বাচ্চা হচ্ছে না সেখানে কি দেখা যায়, কিছু কমন জিনিস মহিলাদের মধ্যে বলে দিই, যেটা হচ্ছে একটা সামান্য একটা পিসিওডি, মানে একটা ওভারিতে সিস্ট হয়ে যাওয়া। যখনই ছোটোবেলা 19 বছর 18 বছর যখন মেয়েটা ছিল তখনই পিসিওডি ধরা পড়েছিল, কিন্তু তার কোনো সমাধান বার করেননি, যার ফলে কি হলো এখন ইনফার্টিলিটির মধ্যে সমস্যা হচ্ছে। একটা জিনিস মাথায় রাখুন, আফটার 35 35-এর পর মহিলাদের বাচ্চা আসতে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। ঠিক ওই রকমই ছেলেদের 50-এর পর স্পার্ম কোয়ালিটি লো হয়ে যায়, যার কারণের জন্যে বাচ্চা কিন্তু আসে না। তো এই যে দুটো যে বয়স বললাম না, প্রথম তো রিজন হয়ে গেল, দেখুন আজকে যখন বিয়েই হচ্ছে তার বয়সে নাকি মহিলার বয়সটা হচ্ছে আপনার 30-32, তো আমি কি বললাম 35-এর পরে চান্সটা কমে যায়। তো এটাও একটা বড় রিজন কি যখনই বিয়ে একটা টাইম আছে সেই টাইমটা না করে যদি বিয়ে যদি করা হয় তখন যে টাইমটা যে চলে যায় তারপরেও কিন্তু দেখা যায় কি এখানে একটা বাচ্চা আসতে কিন্তু সমস্যা তৈরি হয়, কিন্তু এর মধ্যে নয় কি বাচ্চা হবেই না। কিন্তু এখনকার যে ডাক্তাররা রয়েছে তারা কি করে, তারা ঘুরে ফিরে দেখবেন একটাই কথা, যেটা আপনাকে আইভিএফ করে নিন। আরে আমি আইভিএফে যাবো কেন, আগে আমাকে জানান যে আমার কোনো টিউব ব্লকেজ আছে কি না, আমার কেন বাচ্চা আসছে না। আমি তো এরকম পেশেন্ট দেখেছি যারা নাকি কোনো প্রবলেমই নেই, এভরিথিং ইজ ওকে, ঠিক না, কিন্তু তারা নাকি আইভিএফ নিয়ে চান্স করছে, সেখানে একবার নিয়ে 3বার করে ফেলিয়ার হয়েছে, আর আমাদের এখানে ট্রিটমেন্ট করার পর 3 মাসের মধ্যে কনসিভ হয়ে গেছে। তো আমি কিছু ম্যাজিক করলাম না, আমরা যেটা হচ্ছে যখনই কোনো প্রবলেম নেই তার কিন্তু সমাধান আছে। আর শোক ছাল আপনি ভালো করে জানেন, যেই রকম অর্জুন ছাল আপনার হার্টের জন্য ভালো হয়, ঠিক ওই রকমই হচ্ছে অশোক ছাল। যখন রামায়ণের মধ্যে আমাদের এই হার্বসের নামগুলো কিন্তু করা রয়েছে, দেখবেন যখন সীতাকে রাবণ যখন অপহরণ করেছিল, ঠিক না, তখন কি করেছিল, সীতা কোথায় ছিলেন, অশোক গাছের নিচে কিন্তু ছিলেন, ঠিক আছে। তো সেই গাছের কিন্তু লাভটা দেখুন আপনার ইনফার্টিলিটির মধ্যে কাজ করে। কটা মানুষ জানে, কেন জানে না এটা নিয়ে কেন আলোচনা হয় না, কেন কোনো স্কুলে পড়াশোনা হয় না, কেন কোনো কলেজে পড়াশোনা হয় না, রিজন আছে, ঠিক না। এই যে যদি এইসব যদি আলোচনা যদি হয় তাহলে আজকে আইভিএফে চ্যাপ্টার কিন্তু ক্লোজড হয়ে যাবে। আজকে দেখবেন আপনার পাড়াতে বলুন 2টো না 3টে করে আইভিএফ ইউনিট চালু হয়ে গেছে, ভালোই তো। এবার এটা নিয়ে আপনি পরেশান থাকুন, কিন্তু একটা যে মাথায় রাখুন এই সব চক্করের মধ্যে যে বলা যায় না কি, যখন একটা মানুষের যে হাইটা, এটা খুব বড় জিনিস আছে। একটা মানুষ মানে আমার কাছে এইরকম পেশেন্ট আছে, তারা নাকি মন্দির মসজিদ সব করে নিয়েছে, সব জায়গা থেকে ফেলিয়ার আছে, এরপর উনি শুধু একটাই জিনিস চাইছে কি আমার যাতে বাচ্চাটা হোক, তার নাকি বাচ্চা হচ্ছে না, কিন্তু প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কিছুই নেই। হ্যাঁ, হয়তো মানুষ জানেই না, তার আগেই অনেক ধরনের চিকিৎসা করেন। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলতে হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, যোগাযোগ বোধহয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা যে আলোচনায় আরও একটি ফোন রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি শিল্পা দত্ত বলছি, আমি পুরুলিয়া থেকে বলছিলাম। বেশ, বলুন। হ্যাঁ, বলছিলাম আমার ওই স্কিনে ওই সাদা দাগ আছে, তো ওটার ব্যাপারে বলতে চাইছিলাম। 4-5 বছর হলো। তা এখন 4-5 বছরের মধ্যে কোনো আপনি চিকিৎসা করছেন? হ্যাঁ, আমি চিকিৎসা বলতে আমি বাঁকুড়ার জায়গায় দেখাচ্ছিলাম, তো আলোটাও নিচ্ছিলাম। আলো বলতে ওই কি একটা আলো দেয় না, তা আপনার এই চিকিৎসা করার পর এখন আপনার সমস্যা বাড়ছে না কমছে? আমারটা মানে শীতকালের থেকে কমে যাচ্ছে, আরো গ্রীষ্মকালের সময় আরো বেড়ে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখুন, আপনার যে সাদা যে ডাক্তার রয়েছে তাকে স্মৃতি বলা, জানেন তো? আচ্ছা, এটা আপনি জানেন কি কোনোদিন আপনি মাছের উপরে দুধ খেয়েছিলেন বা দুধের উপরে মাছ খেয়েছিলেন, এটা মনে পড়ছে? না, ওইরকম কিছু তো মনে হচ্ছে না। ছোটবেলাতে কিছু করেছিলেন? ঠিক ইয়ে হচ্ছে না, বুঝতে পারছি। যাই হোক, যদি সেরকম করে থাকেন সেই কারণের জন্যই আপনার এই প্রবলেমটা এসছে। তো এই প্রথম ভুলটা আর যাতে না হয়, আপনি কোনোদিন মাছের উপরে দুধ খাবেন না, দুধের উপরে মাছ খাবেন না, ঠিক আছে? একদম স্ট্রিক্টলি এটা বন্ধ রাখুন, নাহলে পৃথিবীর কোনো ডাক্তার আপনাকে ভালো করতেই পারবে না, ঠিক আছে? আর এই যে সেতি রোগটা, এর চিকিৎসাটা করান। প্রথম তো বলে দিই এটা কোনো ছুঁয়াছুতে রোগ নয়, আপনি
সমাজে উঠতে বসতে কিন্তু মানুষ একটা অন্য চোখে দেখে, সেটা আমি বলবো আপনাকে কি এই প্রবলেমের সলিউশন আছে, কিন্তু সময় দিতে হবে। ধৈর্য রেখে যদি আপনি চিকিৎসাটা করেন তো ডে বাই ডে আপনি কী ডিফারেন্স দেখবেন, সেটা হচ্ছে প্রথম যে আপনার যে সাদা যে দাগটা রয়েছে সেটা আপনার লালচে ভাবের মধ্যে আসবে, তারপর দেখবেন সেখানে একটা ডট ডট করে বেরিয়ে আপনার সাদা দাগের মধ্যে ফিল আপ হয়ে যাবে, আস্তে আস্তে করে চামড়ার যে কালারটা রয়েছে তার মধ্যে এটা মিশে যাবে। তো একটু সময় দিতে হবে। আর যেটা বললাম এর উপরে গাইডেন্সটা করুন, একবার দেখে নিন আপনি যেখান থেকে বলছেন তার পাশে কোন চেম্বারটা আছে সেখানে দেখা করুন, যাতে 3 থেকে 6 মাসের মধ্যে আপনাকে ট্রিটমেন্ট করলে এই সমস্যা থেকে আপনি ভালো হতে পারবেন। একদমই। আর আমি আর কিছুক্ষণের মধ্যেই পুরো তালিকা অনুযায়ী মানে কোন তারিখ এবং কোথায় চেম্বার, কোন ডক্টর বসবেন সে সবটাই বলে দেবো। তার জন্য একটু অনুষ্ঠানটা দেখতে হবে, তার কারণ আলোচনাটাও একটু চালাতে হবে। তো আমি শেষের দিকে সবটাই বলে দেবো আপনাদের। আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম স্যার, এই যে ইনফার্টিলিটির বিষয়টা, সেটা মেল ফিমেল বোথ হচ্ছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মানে এর কারণ কি? কারণ বহুবার এই একই ঘটনা শুনতে পাওয়া যায় যে বহু মানুষের এই বিষয়টি হচ্ছে, এর কারণ কি? দেখুন, এটা কারণ হতে পারে যেটা লাইফস্টাইলের মধ্যে আমাদের অবিসিটি একটা কারণ হতে পারে, ডায়াবেটিস একটা কারণ হতে পারে। ঠিক তার সাথে সাথেই আজকে যেটা বলেছিলাম কি ছেলেদের মধ্যে একটা স্পার্ম কোয়ালিটি লো থাকার, এটা একটা বড় রিজন হয়ে গেছে, যেহেতু স্ট্রেস একটা বড় রিজন যে কোনো ডিজিজকে বাড়িয়ে দেওয়ার জন্যে। তো স্ট্রেস কারণের জন্যে স্পার্ম কোয়ালিটি লো হয়ে যাচ্ছে। ভালোভাবে তো এরকম আমি বলে দিই, আমার কাছে বহু এরকম পেশেন্ট রয়েছে, তারা বিয়ে হয়ে গেছে 5 বছর হয়ে গেছে, কিন্তু তারা নাকি ভালোভাবে ইন্টারকোর্স হয়নি তাদের। ঠিক আছে, যদি মেলামেশা ঠিক মতো যদি না হয় তাহলে আপনার বেবি আসবে কোথা থেকে? এবার দেখুন, এটা সামান্য একটা সমস্যা যেখানে সমাধান করা যায়, সেখানে সেই ডাক্তারগুলো তার উপর না জোর দিয়ে তারা নাকি আইভিএফ কাছে চলে যাচ্ছে। ঠিক না? তো রিজন অনেক হতে পারে, তার জন্যে আমি আপনাকে বলি যেটা কমন যে সমস্যাগুলো বললাম, যেটা আমাদের স্ট্রেস একটা বড় কারণ, স্পার্ম কোয়ালিটি লো হওয়া একটা বড় কারণ, তার সাথে সাথে ডায়াবেটিস হওয়া, অবিসিটি হওয়া এটা একটা বড় কারণ। এর জন্যে আপনাকে ওয়ার্কআউট খুব অবশ্যই করতে হবে। সময়টা দিন আপনি 24 ঘন্টার মধ্যে আপনার কাছে যদি 10 মিনিট যদি বার না করতে পারেন তাহলে কী হবে? মানে বর্তমান সময় লাইফস্টাইল একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয় প্রত্যেকটা মানুষকে। আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি। বেশ, বলুন। বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনার নাম? আমার ইয়েতে ওই আমাদের মেরুদণ্ডের পাশে দুটো লাফ আছে। হ্যালো, এই যে লামটা রয়েছে এটা কি করবেন আপনি? ডান পাশে এবং বাঁ পাশে, কিন্তু সেটা ওটাতে শুনে নিয়েছি। এমআরআই করা হয়েছিল এবং ওটা হয়েছিল, বায়োপসি হয়েছিল। তাতে বলছে কিছু বায়োপসিতে কিছু নেই। রাইট সাইডটা হচ্ছে 29 এবং 10 mm। আচ্ছা, আলটিমেটলি যখন বায়োপসিতে দেখলো কি সেটা ক্যান্সার নেই, তো এইবার আপনি যে টিউমারটা রয়েছে সেই টিউমারের জন্য কি ভাবছেন? ওটা কি সার্জারি করে বার করবেন? না, ওটা কি একদম হয়ে আছে, মানে কোনো ধরনের কোনো নেই, বেদনা নেই, কিছুই নেই। না, এটা তোর ব্যথা যন্ত্রণা কিছু হবে না। প্রত্যেক টিউমার ক্যান্সার হয় না। এটা যে লিম্ফটা রয়েছে এই লিম্ফটা হচ্ছে আপনার আস্তে আস্তে করে হয়তো বাড়বে। কোথায় সমস্যা আসবে? যখন বেড়ে যাবে বা মাল্টিপাল যখন হয়ে যাবে তখন কি হবে? আপনার ব্লাড সার্কুলেশন বন্ধ হবে। কারণ কি এই লিম্ফটা যখন আপনার নার্ভের উপর যখন প্রেশার দেবে তখন কি হবে? রক্ত সঞ্চারটা বন্ধ হবে, তখন কিন্তু পেন হতে চালু হবে। তো এখন হয়তো আপনার কাছে পেন নেই, তো এখন থেকে চিকিৎসা করে এটাকে নির্মূল করুন। আপনার কাছে যদি কাঞ্চনার যদি ছাল থাকে বা গোখরু যদি কাড়া যদি থাকে তাহলে কিন্তু এরকম লিম্ফ কিন্তু ভ্যানিশ হয়ে যায়। দুটো যে হাফসে নামটা বলে দিলাম এটাই অনেক আপনার জন্যে, ঠিক না? তো এটা আপনি করতে পারেন, বা আপনি যে এমআরআই রিপোর্টটা করেছেন সেই এমআরআই রিপোর্টটা নিয়ে ট্রিটমেন্টটা করান। কারণ যেহেতু আপনার কাছে ওই দুটো হাফস নেই, তাহলে আমরা কি করব? সেই ট্রিটমেন্ট নেওয়ার পর যখন আফটার ট্রিটমেন্ট আপনি রিপোর্টটা করবেন সেখন দেখবেন কি আপনার লিম্ফটা কিন্তু আস্তে আস্তে করে ছোটো হয়ে ভ্যানিশ হয়ে গেল। তো এইগুলো কোনো সার্জারি করা দরকার নেই, আর এটা নিয়ে প্যানিক হওয়া দরকার নেই কি এটা আমার ক্যান্সার হবে। কিন্তু একটা চিন্তা করা দরকার আছে কি এইরকম যদি আপনি ফেলে রাখেন তাহলে লিম্ফটা যখন মাল্টিপল হয়ে যাবে তখন গোটা শরীরের মধ্যে কিন্তু আপনার ওটা ছড়িয়ে যাবে। একদমই। আয়ুর্বেদ একটা কথা বলে যে 100% সুস্থতা এনবিপি ইউনানি তারা দিতে পারে। তার কারণ এই যে স্যার বললেন যে আস্তে আস্তে ছোটো হবে আর তারপর সেটা ভ্যানিশ হয়ে যাবে। এই বিষয়টা অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে অনেক জটিল হয়ে যায় প্রসেসগুলো। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
হ্যাঁ বলছি আমার মাথায় কি যে পাড়া বলেন গোয়াল থেকে মাজা পর্যন্ত টান লাগছে। হ্যাঁ, এবং আমি ডাক্তার দেখাইছিলাম, তার আমার যেসব ট্যাবলেট দিয়েছে তার জন্য কাজ হচ্ছে না। আচ্ছা, এর জন্য কোনো এক্সরে রিপোর্ট আপনি করেছেন? হ্যাঁ, কোনো এক্সরে রিপোর্ট করেছেন? এক্সরে রিপোর্ট না, এক্সরে রিপোর্ট তো করে দেন। তাহলে কোন ডাক্তারকে দেখালেন কি আপনার এক্সরে রিপোর্টই করলো না আর ওষুধ দিয়ে দিল? এই জন্য তো আপনি ভালো হননি। অথেন্টিক ডাক্তারকে যদি আপনি দেখাবেন না, ঠিকভাবে চিকিৎসা যদি করবেন না, কোনোদিনই আপনি ভালো হতে পারবেন না। আপনি শুধু ডাক্তার কাছে যাবেন, সমস্যা বললেন, ওষুধ খেলেন, হবে না। আগে জানুন একটা এই যে ব্যথাটা অনেক কারণ হতে পারে। আপনি জানেন না এই ব্যথাটা গ্যাস থেকেও হতে পারে, সাইটিকা থেকেও হতে পারে। কিসের ব্যথা হচ্ছে সেটা তো আগে জানুন। ডায়াগনোসিস ইম্পর্টেন্ট পার্ট আছে। আপনার বাড়ি কোথায় আছে? বসিরহাট। বসিরহাট। তো বসিরহাট থেকে আমি বলবো কালকে আমি থাকবো মধ্যমগ্রামে। আমাদের হেড অফিস হচ্ছে মধ্যমগ্রাম। কালকে আমি থাকবো দুপুর 1টা থেকে 4টের মধ্যে। সেখানে আপনি আসবেন, আমি আপনাকে প্রপার জায়গাটা দেখার পর আপনাকে রিপোর্ট লিখে দেবো। আপনি রিপোর্টটা আগে করান। আগে এইটা জানুন কি আমার এই ব্যথাটা আসছে কেন, এরপর আপনি সমাধানটা দেখুন, তাহলে কিন্তু কাজ হবে। আপনার ভুল হচ্ছে কোথায় কি আপনি ডাক্তার দেখালেন ঠিকই, রিপোর্ট হলো না আর আপনি ওষুধ খাচ্ছেন। বাহ, ভালো হবেন কোথা থেকে। একদমই তাই, মানে ভুল চিকিৎসা পদ্ধতি হয়তো নয়, কিন্তু পন্থাটা ভুল হচ্ছে কোথাও গিয়ে। এক্স্যাক্টলি। আজকে যেটা আগের দিন লাস্ট দিনে প্রোগ্রামটা করেছিলাম, লাস্ট দিন প্রোগ্রামে বলেছিলাম কি আপনার যে গ্যাসের যে ব্যথাটা অনেক সময় দেখবেন স্টাফ গ্যাস হয়ে যায়, মানে আপনার পিঠের মধ্যে একটা এইরকম পেন হবে, মনে হবে কি আপনার এই প্রাণ গেল, এই প্রাণ গেল, এইরকম ব্যথা। নোট মানে বিষয়তে আপনি পাঁচ ফিরতে পারবেন না, কিন্তু সেই ব্যথাটা দেখা যায় কি কোনো ব্যথাই নয়, সেটা কিন্তু গ্যাস থেকে ব্যথাটা হচ্ছিল। তো সামান্য আপনি যদি উষ্ণ গরম জল যদি খেতেন, আপনি যদি বাউলসটা যদি আপনার ক্লিয়ার হতো, কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যেত। ঠিক না? তো একটা সামান্য একটা জায়গাতে আপনি ট্রিটমেন্ট না করে, রোগটা না ধরে আপনি হুট করে যে পেনকিলারটা খেলেন, এটা কিন্তু ভুল। একদমই তাই, পন্থাটা ভুল। আমরা বারবার পন্থাগুলোকে ভুল করি, সেটা উচিত নয়। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি চাকদা থেকে বলছি। বেশ, বলুন। হ্যাঁ, বলছি আমার এই হাঁটুর ব্যথার সমস্যা নিয়ে, বুঝলেন? তা এখন প্রায় 7-8 বছর ধরে এরকম হচ্ছে হাঁটুর ব্যথা। হাঁটু এক্সরে রিপোর্ট হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এক্সরে রিপোর্ট সবকিছুই হয়েছে। আচ্ছা, সেখানে কি কিন্তু- বলছে? অস্টিওআর্থ্রাইটিস বলেছে? হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস বলেছে, কিন্তু আমার মেন হচ্ছে পা গুলো একটু ব্যান্ড হয়ে গেছে। হবেই তো। আপনি আমার আগের দিন যে প্রোগ্রামটা করেছিলাম হাঁটুকে নিয়ে, সেটা কি দেখেছিলেন? না না, আমার রোজ দিন দেখা হয় না, আসলে খেয়াল থাকে না তো। আবার যখন মনে পড়ে তখন দেখি, এই আর। তো রোজ দেখলে তাহলে প্রবলেমটা সলভ হয়ে যেত, ঠিক না? আপনার পাটা বেঁকে যেত না। আগের দিন লাস্ট দিন যে প্রোগ্রামটা করেছিলাম সেখানে বলেছিলাম কি এই অস্টিওআর্থ্রাইটিস যদি দীর্ঘদিন থাকে তাহলে পাটা কিন্তু বেঁকে যায়। কারণটা হচ্ছে কি আমাদের পায়ের শেপটা থাকে এরকম, যখনই এক সাইড ঘষণ খায় তাহলে দ্বিতীয় সাইড থেকে ফাঁকটা বেড়ে যায়। তো ফাঁকটা বেড়ে গেলে তখন কী হবে, আপনার পাটা বেঁকে যাবে। পায়ের শেপ ছিল স্ট্রেট, আপনার হয়ে গেল কার্ভ। তো এখনও যদি আপনি যদি এই ট্রিটমেন্ট না করেন, কী হবে, আগামী দিন আপনি দাঁড়াতেই পারবেন না। প্রথম হচ্ছে শরীরে আপনার ওজনটা কমান, কেন কি শরীরে যে ভারটা আছে এটা আপনার পায়ের উপরে পড়ছে। ভার যদি বেশি থাকবে আরও তাড়াতাড়ি আপনার বেঁকে যাবে পাটা, ঠিক না? তো এর জন্য আপনাকে বলবো, প্রথম হচ্ছে আপনি যদি চাকদায় থাকেন, তো আপনাকেও বলে রাখি কালকেই আমাদের মধ্যমগ্রামে চেম্বার আছে। আপনি যেটা বলছেন আমার সমস্ত রিপোর্ট করাই আছে, তো সেই রিপোর্টগুলো নিয়ে আসুন, আলাদা করে কোনো রিপোর্ট করতে হবে না। আর সেই রিপোর্ট থেকেই আপনি যখন ট্রিটমেন্টটা করবেন, দেখবেন এই যে ব্যথা যন্ত্রণা থেকে আপনি মুক্তি পাবেন, নিজের কাজকর্ম সব করতে পারবেন। এছাড়া একটা জিনিস আরও বলে দিই, যেটা হচ্ছে যেই মেন সমস্যা, যেটা আপনার জেল যে তৈরি হচ্ছে না, তার জন্যে জানুবস্তি নেওয়ার পর আপনার কিন্তু জেলও তৈরি হতে চালু হয়ে যাবে, ঠিক না? একদম, অর্থাৎ আয়ুর্বেদ কোথাও গিয়ে বেশ কিছুটা সমস্যার সমাধান শুরুতেই করে দিলেন, এই ফোনেই স্যার অনেকটাই বলে দিলেন। তারপর তো অবশ্যই আপনাদের চেম্বারে আসতে হবে, ডাক্তারকে দেখাতে হবে, সে মতো চিকিৎসাটা করতে হবে। স্যার আরও একটা ফোন রয়েছে, আমাদেরকে আরও একটা ফোনে যেতে হবে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ শুনুন, বলুন। আমি হাওড়া বক্স থেকে। হ্যালো। হ্যাঁ, হাওড়া থেকে বলছেন, আপনার সমস্যাটা বলুন, কি হয়েছে? সমস্যাটা আমি খাচ্ছি যাচ্ছি সব ঠিক করছি, হ্যাঁ, কিন্তু আমি দিন দিন রোগা হয়ে যাচ্ছি।
খাচ্ছেন ঠিকই কিন্তু রোগা হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স কত আছে? টিভি পর্দায় শুনলে তো দাদা আপনার সমস্যার সমাধান হবে না। আপনি যখন ফোনে কথা বলছেন তো আমার সঙ্গে ফোনে কথা বলুন, তাহলে শুনতে পারবেন। এবার আপনি ভাবছেন কি আমার কথাগুলো টিভিতে শোনা যাচ্ছে কি না, ঠিক না? তাহলে তো হবে না। আচ্ছা দেখুন, যেটা হচ্ছে প্রবলেমটা আপনি বললেন যে আমি সব কিছুই খাচ্ছি কিন্তু রোগা হয়ে যাচ্ছি। তো এইবার আপনাকে জানতে হবে কি সব কিছু খাওয়ার পর আপনি রোগা হয়ে যাচ্ছেন কেন, কোথায় আপনার প্রবলেমটা রয়েছে। 2-3টে কারণ হতে পারে। যদি আপনার থাইরয়েড থাকে তাহলে কিন্তু আপনি রোগা হতে পারেন, যদি সুগার থাকে তাহলে আপনি রোগা হয়ে যেতে পারেন, বা আপনি কি করছেন পেচ্ছাপের সঙ্গে যদি আপনার স্পাম লিক থাকে, মানে আমাদের সপ্ত ধাতুর মধ্যে 7 নম্বর জায়গা থাকে স্পাম, ঠিক না? রস, রক্ত, মাংস, মেদ, অস্থি, মজ্জা, শুক্র। 7 নম্বর জায়গা হচ্ছে আমাদের শুক্র, মানে আপনার স্পাম। যদি স্পাম যদি ঠিক রকম যদি লিকেজ হয়ে থাকে তাহলে কিন্তু শরীরটা আপনার ড্যামেজ হয়ে যাবে, ঠিক না? তো এটাই হচ্ছে মেন জিনিস। আজকে এই যে সমস্যাটা দেখবেন, এত আমরা যে ফোন পেলাম, ফোনের মধ্যে একটা জিনিস কমন কি পাচ্ছি আমরা, যেটা হচ্ছে আমাদের ব্যথা যন্ত্রণা পেশেন্টগুলো বেশি পাচ্ছি। কারণটা কি? কারণটা হচ্ছে কি মানুষ এখন সেক্স প্রতি একটা আলাদাই একটা টান রয়েছে, ঠিক আছে? তো অত্যধিক সেক্স করাটাও কিন্তু শরীরটাকে নষ্ট করে দেয়। কারণটা হচ্ছে স্পাম যদি বারবার যদি লিকেজ হতে থাকে তখন কি হবে, আপনার অস্থির সমস্যা আসতে চালু হয়ে যাবে, মানে হাড়ের মধ্যে যে জেলগুলো থাকে সেই জেলগুলো কিন্তু শুকাতে থাকবে, ঠিক না? তো এটা আপনার জানার খুব দরকার কি আপনার এই যে উইকনেসটা আসছে বা এই যে আপনি রোগা হয়ে যাচ্ছেন সেটা কারণটা কি। তো যদি আপনি হাওড়ায় থাকেন তো হাওড়াতে আমাদের চেম্বার রয়েছে শিবপুরে, দাসনগর, বাল্টিগুড়ি বাজারে বা বেলুড়ে, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে দেখা করুন। কেন কি এখানে আপনার কিছু রিপোর্ট করে জানতে হবে কি আপনার ওয়েট কম হচ্ছে কেন। একদম ওই যে একটু আগেই বলছিলাম যে পন্থাটা সঠিক অবলম্বন করতে হবে, নয়তো তো চিকিৎসার করার কারণটাই থাকবে না কোনো। আপনি যে রোগটা রয়েছে তার সমাধান একটা ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে তা তো নয়, তার গোড়াটায় আপনাকে পৌঁছতে হবে, যেটা এনবিপি ইউনানি পৌঁছয়। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি, গোপাল পাল। বেশ, বলুন। বলছি আমার এই হাত পা কাঁপে, আমি এক কাপ চা দুধে খেতে পারি না, আর মাজায় ব্যথা। মাজায় ব্যথা, হাত পা কাঁপছে। বয়স কত আপনার? বয়স এই 69। 69। আচ্ছা, এই সমস্যা কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটা প্রায় ধরুন 4 বছর। এখন কোনো ওষুধ খাচ্ছেন এর জন্য? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, কিছু হয় না। হ্যাঁ, ডাক্তার কি বলেছে? পার্কিনসন হয়েছে? না, ডাক্তার স্ক্যান করেছিল, কোনো কিছু ধরা পড়েনি। কিন্তু হাতে এক কাপ চা তুলে খাওয়ার মতো ক্ষমতা নেই। না না, ব্যাপারটা হচ্ছে কি আপনি যে ডাক্তারকে দেখালেন তারা আপনার যে রিপোর্টটা করলো, যদি সমস্যা ধরাই পড়লো না তাহলে ওষুধ কেন খাচ্ছেন, তাই না? আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পবাত। কম্পবাত যেটা হয়, আপনার শরীর আমাদের শেকিং অফ হ্যান্ডস, ঠিক আছে? আমাদের স্টেপ ছোট হতে থাকে। যখন আপনি হাঁটবেন তখন দেখবেন কি আপনার স্টেপগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, কথাগুলো জুড়িয়ে যাচ্ছে, আস্তে আস্তে আপনার মেমোরি লস হচ্ছে। কারণটা হচ্ছে আমাদের ডোপামাইনটা আপনার তৈরি হচ্ছে না, আর এই বয়সের মধ্যে এই প্রবলেমটা বেশি হয়, ঠিক আছে? তো প্রথম আপনাকে বলবো কি এর জন্য আপনাকে হাসি খুশি থাকতে হবে, ঘুম যাতে পুরোপুরি হয় সেটা আপনি নজর রাখতে হবে, আর নিউট্রিশন অভাবের জন্য এই প্রবলেমটা হয়। তো খাওয়ার মধ্যে প্রোটিনটা আপনি অবশ্যই খান, তার সাথে সাথে আপনি কি করবেন, ব্যায়াম করবেন, ঠিক না? ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ হয় সেটা করুন। এর সাথে সাথে আপনি অবশ্যই চিকিৎসা করান। আয়ুর্বেদ মধ্যে কম্পবাতে খুব সুন্দর চিকিৎসা আছে। আপনি যদি মধ্যমগ্রাম আসতে পারেন খুব ভালো, যদি বনগাঁয় যদি কাছে পড়ে তাহলে বনগাঁও দেখাতে পারেন, বনগাঁ আমাদের চেম্বার আছে। একদম। আর আমি এবার একদম অনুষ্ঠানের শেষ পর্ব তো চলেই এসেছে, ফলে জায়গাগুলো এবং তারিখগুলো আমাকে একবার বলে দিতে হবে। আমি শুরুতেই একদম রেজিস্টার্ড অফিস যেটা সেটা বলে দিই, অর্থাৎ এনবিপি ইউনিয়নের হেড অফিস যেটা মধ্যমগ্রাম, সেখানে অবশ্যই আপনারা যেতে পারেন। এছাড়া হাওড়া এবং কলকাতাতেও চেম্বার্স রয়েছে, সেখানেও আপনারা যেতে পারেন, আয়ুর্বেদিক চিকিৎসা সেখান থেকে নিতে পারেন। হাওড়ার কোথায় কোথায়? শিবপুর, বাল্টিগুড়ি বাজার এবং বেলুড়, 3টে জায়গা রয়েছে। আপনাদের যাদের বাড়ির কাছে পড়বে সেখানে আপনারা চলে যাবেন। এছাড়া কলকাতায় কোথায়? হাতিবাগান এবং ল্যান্সডন, এই 2টো জায়গা রয়েছে, আপনারা সেখানে যেতে পারেন। অবশ্যই সেখান থেকে এনবিপি ইউনিয়ন চেম্বারে গিয়ে সেখানকার আয়ুর্বেদিক চিকিৎসা নিতে পারেন। এবার চলে আসি, মার্চ মাস শুরু হয়ে গিয়েছে। মার্চ মাসের কোন তারিখে কোথায় কোন ডক্টর বসবেন সেগুলো বলে দিই। 9 মার্চের 2টি জায়গা রয়েছে। প্রথম জায়গা হচ্ছে হলদিয়া, ডক্টর এ হালদার। 9 মার্চের সেকেন্ড যে জায়গাটা সেটা হচ্ছে ডিব্রুগড়, ডক্টর এস ঘোষাল। এই 2টি জায়গা রয়েছে, অর্থাৎ আগামীকাল 9 মার্চ। 10 তারিখে একটি জায়গা হেরিয়া, ডক্টর এ হালদার, তারা বসবেন, আপনারা সেখানে যেতে পারেন।
এবার 11 তারিখে চলে যাই। 11 তারিখ হচ্ছে মেচেদা, ডক্টর এন ভট্টাচার্য। 13 তারিখ রায়গঞ্জ, ডক্টর এস ঘোষাল। 14 তারিখ বাঁকুড়া, ডক্টর এ হালদার। 14 তারিখ মালদা, ডক্টর এস ঘোষাল। 14 তারিখ বর্ধমান, ডক্টর এন ভট্টাচার্য। এগুলো হলো 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ 9, 10, 11, 13, 14 এই কটা তারিখের আমি বললাম। এরপর আমি 15 তারিখে চলে যাই। 15ই মার্চ, অর্থাৎ একদম মাসের মধ্যভাগে। 15 তারিখে 3-4টি জায়গায় চেম্বার রয়েছে। 15 তারিখে প্রথম চেম্বার আরামবাগ, ডক্টর এ হালদার। 15 তারিখে দ্বিতীয় চেম্বার মেদিনীপুর, ডক্টর বি শর্মা। স্যার বসবেন, আপনারা চাইলে সেখানে যেতে পারেন। 15 তারিখ বোলপুরেও চেম্বার রয়েছে, বোলপুরে বসবেন ডক্টর এস ভাদুরী। এর ছাড়াও বোলপুরের পর কোচবিহারেও 15 তারিখে চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষাল, তিনি সেখানে বসবেন, সেখানেও আপনারা যেতে পারেন। 15 তারিখের পর আবার কটা দিন বাদ দিয়ে আবার 19 তারিখে চেম্বার রয়েছে। 19 তারিখে বনগাঁতে চেম্বার রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন। 19 তারিখে চেম্বারে বসবেন ডক্টর এস ভাদুরী। 21 তারিখ রয়েছে আগরতলা, সেখানে বসবেন ডক্টর বি শর্মা, স্যার থাকবেন, আপনারা সেখানে পৌঁছতে পারেন। এরপর 20 তারিখেও রয়েছে ক্যানিং, ডক্টর এ হালদার। 20 তারিখে রয়েছে শিলিগুড়ি, ডক্টর বি শর্মা। 20 তারিখের পর আবার 21 তারিখে আসে। 21 তারিখ আগরতলা, ডক্টর বি শর্মা। 21 তারিখ খড়গপুর, ডক্টর এন ভট্টাচার্য। 20-21 পর্যন্ত হলো। এবার 22 তারিখে চলে যাই। 22 তারিখে রয়েছে কৃষ্ণনগর, ডক্টর এ হালদার। 22 তারিখ রয়েছে শিলচর, ডক্টর এন ভট্টাচার্য। 22 তারিখ রয়েছে গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল। 22 তারিখ রয়েছে জামশেদপুর, ডক্টর এস ভাদুরী। এগুলি রয়েছে 22 তারিখ পর্যন্ত। 22 তারিখে আরও একটি চেম্বার রয়েছে গুয়াহাটিতে, যেখানে বসবেন স্যার, অর্থাৎ ডক্টর বি শর্মা থাকবেন, আপনারা সেখানেও পৌঁছতে পারেন। এরপর রয়েছে 23 তারিখ বহরমপুর, ডক্টর এ হালদার। 23 তারিখের পর আবার 29 তারিখ, অর্থাৎ মাঝখানে কটা দিন গ্যাপ রয়েছে। 29 তারিখে রয়েছে পুরুলিয়াতে, ডক্টর এ হালদার, তিনি সেখানে বসবেন। 30 তারিখ অর্থাৎ ঝাড়গ্রাম, সেখানে ডক্টর এ হালদার বসবেন। এটা হচ্ছে মার্চ মাস। এরপর আমি এপ্রিলে চলে যাই। এপ্রিলে 2টি দিন আমি বলছি আপাতত। 4 এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের 4 তারিখ আসানসোল, ডক্টর বি শর্মা, তিনি সেখানে থাকবেন, স্যার থাকবেন, আপনারা সেখানে পৌঁছতে পারেন। 5 এপ্রিল কাকদ্বীপ, ডক্টর এন ভট্টাচার্য বসবেন। আমি যে তারিখগুলো বললাম হয়তো খুব তাড়াতাড়ি বলে ফেলেছি, আপনারা অবশ্যই ইউটিউবে যাবেন, সেখান থেকে আরও একবার তারিখ, জায়গা এবং ডক্টরসদের নাম সেখান থেকেও দেখে নিতে পারেন, আপনারা সেখানেও পৌঁছতে পারেন। স্যার, আমরা যে আলোচনাটার মধ্যে ছিলাম, এই যে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব, এটাতে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, সেটা কোন পর্যায়ে পর্যন্ত রয়েছে? দেখুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে কিছু মেডিকেশন আছে, যেগুলো মেডিসিন নেওয়ার পর আমাদের যে প্রবলেমটা রয়েছে, মানে ফিমেলদের বলুন বা মেলদের মধ্যে, তাদের দুজনের মধ্যে ইমপ্রুভমেন্ট করা হয়। তার সাথে সাথে যদি কিছু টিউব ব্লকেজ থাকে, এই টিউব ব্লকেজের মধ্যে কি করতে হয়, আমাদের আয়ুর্বেদের মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। আর পঞ্চকর্ম থেরাপির মধ্যে একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে উত্তরবস্তি। উত্তরবস্তির মধ্যে কি করা হয়, এই টিউবগুলো, ব্লকেজগুলোকে খোলা হয়, যেখানে আপনি দেখবেন ইজিলি ওয়েতে আপনার কিন্তু বেবি কনসিভ করতে পারেন। ঠিক না? তো আপনার কিছু মেডিকেশন, তার সাথে সাথে কিছু থেরাপি, এইটা যদি সঙ্গে যদি চালানো হয়, আমরা মাত্র 90 ডেজ পেশেন্টকে চাই। 90 ডেজের মধ্যে কিন্তু পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়। সেটা আফটার ট্রিটমেন্ট আপনি রিপোর্ট করে দেখেন। আর তার সাথে সাথে তো যখন প্রেগনেন্সি আসবে, সেটা তো সবথেকে বড় প্রমাণ। একদমই, অর্থাৎ আয়ুর্বেদ সমস্ত সমস্যার সমাধান দিতে পারে, কিন্তু আপনাকে সঠিক সময়ে আসতে হবে এবং সঠিক পন্থাটা অবলম্বন করতে হবে। আজকে আমরা পুরো যে শোটা করলাম, সেখানে আমরা দেখলাম একটা বিষয়, যে পন্থায় অনেক ভুল রয়েছে মানুষের। এগোনোর পথে আমি চিকিৎসা করছি, কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কোন দিকে এগোবো। তাই আরও একবার আপনাদেরকে ঠিকানাটা বলে দিই। আমাদের কারণটা না কি, আজকে আমাদের যে আয়ুর্বেদ শাস্ত্রের মধ্যে এটাই সবথেকে বড় জিনিস দেখানো হয় মানুষকে, কি রুটের যে চিকিৎসা আজকে কজন করছে। ঠিক আছে, আপনি যখন কোন ডাক্তার দেখেন, আজকে আমরা প্রমাণ পেলাম, ফোন পাচ্ছি, ফোন পেয়ে তারা নাকি ডাক্তার কাছে গেল, সে নাকি ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়ার পর নাকি সে ব্যথাটা কমে যাচ্ছে, কিন্তু কোনো রকমভাবে রিপোর্ট নেই। তো এইরকম আমাদের কাছে না এক্সপিরিয়েন্স আছে, কি আমাদের যে সারাদিনে যে পেশেন্ট আমরা দেখি, পেশেন্ট সংখ্যার মধ্যে দেখি, যেখানে দেখা যায় কি রুটের চিকিৎসা করছে না, শর্ট টার্ম চিকিৎসা করছে। আর যার ফলে কি হচ্ছে, তার সাইড ইফেক্টের জন্য পেশেন্টের কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। যেমনি আজকে একটা ক্যান্সার পেশেন্ট আমি পেলাম ল্যান্সডাউনে, সেখানে সেই পেশেন্টে কি হলো, কি পেশেন্ট কেমো নিচ্ছিল, এবার কেমো নিতে নিতে কি হলো, ওর কিন্তু কিডনি ফেলিয়ার হতে চালু হয়ে গেল। এবার উনি কিডনি চিকিৎসা করবে না এখন ক্যান্সারের চিকিৎসা করবে, সে নিজে কনফিউজ হয়ে গেছে। এটা একটা খুব বড় রিজন, কি আপনি যে চিকিৎসাটা করছেন বা যে পদ্ধতিতে করছেন, সেটা কতটা আপনি ঠিক করছেন, সেটা কিন্তু নিজেকে আপনাকে ভাবতে হবে।
একদমই তাই, আমি একদম সময় শেষ হয়ে গিয়েছে, এবার চেম্বারটা একবার বলে দিতে হবে, কলকাতার চেম্বারটা বলে দিই। অবশ্যই রেজিস্টার্ড অফিস তো মধ্যমগ্রাম, সেখানে আপনারা যাবেনই, তার পাশাপাশি কলকাতায় হাতিবাগান এবং ল্যান্ডস্টোন সেখানে রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন। এনবিপি ইউনিয়নের অফিস রয়েছে সেখানে, এবং সেখানে চেম্বার রয়েছে, ডক্টরসরা বসেন। অবশ্যই সেখানে পৌঁছুন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্তই। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।